এতে 23 জন মমতার নাম আছে। এর মধ্যে কোনটার জন্য তুমি এসেছো দেখে না। মায়ের কোলে মাথা রেখে সোনার চাঁদ এই আমার মা। ঠিক কিরে টাকা গুনছিস? কত হলো? বেশি নয়, 3 রাত খেয়ে না খেয়ে মাত্র 900 টাকা। জানি না কি হবে। এটা কলকাতা চাঁদু, এখানে এসে এত তাড়াতাড়ি হেরে গেলে তোমার দ্বারা কিচ্ছু হবে না। কি করবো কেষ্টদা, 50-100 টাকা যেখানে আমার রোজগার, সেখানে বাবু মশাইয়ের লাখ টাকার দেন আমি শোধ করবো কি করে? ইচ্ছে থাকলেই উপায় হয় না কেষ্টদা। টাকা রোজগার করার জন্য অনেক শিক্ষিত হতে হয়, চালাক হতে হয়। আর আমি তো একটা মূর্খ গাইয়া, আমি কিচ্ছু করতে পারবো না। চিন্তা করিস না, ওই যে উপরে একজন আছেন না, উনি সব ঠিক করে দেবেন। ভগবান আমাকে অনেক শক্তি দাও ভগবান, যাতে আমি বাবু মশাই সেই আগের দিনগুলো আবার ফিরিয়ে দিতে পারি। হ্যাঁ আমি একটা অপরাধী। আর ও কার লোক? আরে সরব ভাই, এটা শুটিং হচ্ছে। হ্যাঁ করে দাঁড়িয়ে আছে। হ্যাঁ আমি একটা অপরাধী। আর আরে লাইটটা অফ করো, পুরো কনসেন্ট্রেশনটা চলে যাচ্ছে। Change the light. Change that light. মেকআপ He needs concentration. চুল ঠিক করা ছেড়ে দিয়ে অ্যাক্টিং করো, অ্যাক্টিং। হ্যাঁ অমিক, সাইলেন্স। এই বুমটা আমার মুখের ভেতর ঢোকাবে নাকি? এটা শুটিং হচ্ছে না সার্কাস হচ্ছে। Who the hell is laughing here? কে হাসলো? হাই, তুই হাসলি? তুই হাসলিস? হ্যাঁ স্যার, সরি। সরি, হাসলিস কেন? মানে আপনি ওকে এত ভালো করে বুঝিয়ে দিচ্ছেন, আমরা বুঝতে পারছি, কিন্তু ও বুঝতে পারছে না। তাই তুই বুঝে গেছিস, সব বুঝে গেছিস। তাই ডায়লগটা বলতে পারবি? পারবো স্যার। তুই এত বড় ডায়লগ, পুরো ডায়লগটা ক্যামেরার সামনে বলতে পারবি? হ্যাঁ পারবো, কিন্তু উনি যদি অসন্তুষ্ট হন। তুই বলতে পারবি কিনা সেটা বল। পারবো স্যার। ওকে, চালায়। হ্যাঁ হ্যাঁ, আমি একটা অপরাধী, সমাজের বুকে আমি একটা কলঙ্ক। আমি জানি যে তুমি আমাকে ঘেন্না করো, আমাকে তুমি একটা ঘৃণ্য মানুষ ভাবো, কিন্তু কোনো মানুষ তার নিজের ইচ্ছে খারাপ হয় না। কোনো মানুষ তার মায়ের গর্ভের থেকে খারাপ হয়ে জন্মায় না। কোনো চোর আনন্দে চুরি করে না, কোনো ডাকাত আনন্দে ডাকাতি করে না, কোনো বেশ্যা তার নিজের ইচ্ছাতে নিজের শরীর বেচে না। সময় আর পরিস্থিতি একটা মানুষকে খারাপ করে। তুমি খুব ভালো করে জানো যে একটা দরিদ্র মৃত মানুষের ভাগ্যে একটা চিতার কাঠও চটে না। তাই এই পৃথিবী আমাকে একটা জিনিসই শিখিয়েছে, গরিব হয়ে জন্মানোটা কোনো অন্যায় নয়, কোনো পাপ নয়, কিন্তু গরিব হয়ে মরাটা সবচেয়ে বড় অন্যায়, সবচেয়ে বড় পাপ। সবচেয়ে বড় অন্যায়, সবচেয়ে বড় পাপ। খুব ভালো, সবচেয়ে বড়। এক্সেলেন্ট, এক্সেলেন্ট। A star is born today. Hey, no. Brilliant, brilliant. He's my discovery. He's my discovery. এই থাক 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 থাক। সাবাস শঙ্কর, সাবাস। বলেছিলাম না ওপরওয়ালা আছেন। আমি জীবনে 2 বার এত আনন্দ পেলাম। একবার দেশ যখন এই স্বাধীন হয়েছিল, আর তোর এই সাফল্যের সিঁড়িটা খুঁজে পাওয়াতে। শঙ্কর, দাদা, প্রমোটার দিলীপ বাবুকে অনেক কষ্টে রাজি করিয়েছে। উনি বলেছেন আমাদের এই বাড়ি ভেঙে এখানে 4 তলা বিল্ডিং তৈরি করবেন। আমার কিন্তু এতে একদম মত নেই। কত কষ্ট করে তোদের বাবা একটু একটু করে এই বাড়িটা তৈরি করেছিলেন, আর অন্য একটা লোক এসে বাড়িটা ভেঙে দেবে? এসব মেলি সেন্টিমেন্ট ছাড়ো তো মা।
এমন সুযোগ জীবনে বারবার আসে? দেখো, এ বাড়ি ভেঙে যে 4 তলা বিল্ডিং তৈরি হবে, তাতে আমরা 4টে 1000 স্কোয়ার ফিটের ফ্ল্যাট পাবো। মা, ব্যাপারটা কিন্তু খুব খারাপ হবে না। তুমি একবার ভেবে দেখো, 2টো ফ্ল্যাট 2 ভাইকে দিয়ে দেবো, একটা ফ্ল্যাট রুনুকে দেবো, আর একটা ফ্ল্যাটে তুমি আর আমি থাকবো। দে এই স্ট্যাম্প পেপারে সই করে দে। কি লেখা আছে রে এতে? তোর হাতে ওটা দেওয়াটাই ভুল হয়েছে। তুই তো লেখাপড়া জানিস না, পড়বি কি করে? ওতে লেখা আছে এই বাড়ি ভেঙে যদি ফ্ল্যাট করা হয় তাতে তোর কোনো আপত্তি নেই। এই দুটো কথা লেখার জন্য তোরা 2 পাতা টাইপ করে ফেললি? আরে এটা তো আমরা টাইপ করিনি, প্রমোটারের উকিল টাইপ করে দিয়েছে। এই সমস্ত কোর্টের কাগজ একটু বড়ই হয়। কার বাড়ি ছিল, কোথায় ছিল, এখন কারা থাকে, কেন তারা বাড়ি ছেড়ে দিচ্ছে, এ সমস্ত অনেক কথা লিখতে হয়। কাকে দিয়েছি রাজার পাট। দাদা, তুই স্ট্যাম্প পেপারটা উল্টো ধরেছিস, এইভাবে ধর। এনে পেন নে, সই করে দে। তোরা তো বললি যে এতে লেখা আছে যে এই বাড়িটা ভেঙে ফেললে আমার কোনো আপত্তি নেই, তাই না? হ্যাঁ হ্যাঁ, তাই তো লেখা আছে। এই তো এই জায়গায় লেখা আছে। আমি নয় ভুল করে স্ট্যাম্প পেপারটা উল্টো করে ধরেছিলাম, কিন্তু তোরা তো ইচ্ছে করে উল্টো কথা বলছিস। এখানে তো অন্য কি সব লেখা আছে। তুই কি করে জানলি যে ওতে অন্য কথা লেখা আছে? আমি কি করে জানলাম? I, Sri Ratan Chaudhary, son of late Avinash Chaudhary, now residing at 36 Mohim Haldar Street. কিরে, আর পড়বো না তোদেরকে থামিয়ে দিতে এখানেই থেমে যাব? তুই লেখাপড়া শিখলি কবে রতন? আমি 1 ঘন্টা আগে বাড়ির থেকে বেরিয়ে যেতাম বলে তুমি আমাকে জিজ্ঞাসা করেছিলে যে তুই আগের মতো 9টায় বাড়ি থেকে না বেরিয়ে 8টায় বাড়ি থেকে বেরোস কেন। হ্যাঁ, তুই বলেছিলি অনাথ আশ্রম দেখাশুনো করার জন্য তোকে 1 ঘন্টা আগে বেরোতে হচ্ছে। হ্যাঁ, 1 ঘন্টা আগে আমি অনাথ আশ্রমে যেতাম, অনাথ আশ্রম দেখাশোনা করার জন্য না, নিজেকে তৈরি করার জন্য। আর এদের দুর্ভাগ্য যে ওই অনাথ আশ্রমের দিদিমণি তপতিদি সেই 1 ঘন্টা ধরে আমাকে লেখা পড়া শেখাতেন। এতে কি লেখা আছে জানো মা? লেখা আছে আমি আমার নিজের ইচ্ছায় আমার এই বাড়িতে যে অংশটুকু আছে সেটা আমি স্বপন তপনের নামে 1 লাখ টাকার বিনিময়ে লিখে দিলাম। আজকের পর থেকে এই বাড়ির ওপর আমার আর কোনো অধিকার থাকবে না। ছিঁড়ে ফেল এটা। ওই অপদার্থ ছেলে দুটো তুই না পারলে আমায় দে। না মা, ওরা যখন চাইছে তখন। তাই বলে বাড়িটা তুই ছেড়ে দিবি? হ্যাঁ মা, যাদের বুকে আমার জন্য এতটুকু জায়গা নেই তাদের বাড়িতে জায়গা নিয়ে আমি কি করব? এই বাড়িটা ছেড়ে দিলে তুই থাকবি কোথায় রতন? কেন, ওই অনাথ আশ্রমে? তুই অনাথ আশ্রমে থাকবি? হ্যাঁ মা, যারা ওই অনাথ আশ্রমে থাকে তারা তো অনাথ, তাদেরও তো মা বাবা নেই, আর আমারও তো। না, না রতন, আমার কথা শোন। আমার কথা শোন। আমার কথা শোনো মা। সইটা তুই করিস না। রতন, দে পেনটা দে। রতন, রতন মা প্লিজ লেট মি সাইন দ্য এগ্রিমেন্ট। ওদের দেওয়া চুক্তিপত্রে আমাকে সই করতে দাও। ধরো।
স্যার মদ খাওয়া আমি অনেকদিন আগে ছেড়ে দিয়েছি। তাছাড়া ম্যাডাম জানতে পারলে খুব বকবে। আরে কিছু হবে না, খাও তো। স্যার আপনি আমাকে বিষ খেতে বলে আমি বিষ খেয়ে নেবো, কিন্তু মদ খেতে পারবো না। ম্যাডামকে কথা দিয়েছি। ঠিক আছে, তোমায় মদ খেতে হবে না। তাহলে তুমি একটা গান শোনো। আমি গান জানি না স্যার। যা জানো তাই করো। ঠিক আছে, আপনি যখন এত করে বলছেন তখন একটা পুরনো গান চলবে স্যার, ওই জীবনে কি পাবো না। হ্যাঁ চলবে, গাও গাও। চলো ধরো। জীবনে কি পাবো না, ও। ঝুলেছি সে ভাবো না, জীবনে কি পাবো না, ভুলেছি সে ভাবো না, সামনে যা দেখি জানি না সে কি আসল কি নকল শোনা, সামনে যা দেখি বুঝতে পারছি না আমরা। জীবনে কি পাবো না, ভুলেছি সে ভাবো না, সামনে যা দেখি জানি না সে কি আসল কি নকল শোনা। শোনো, তোমরা পড়ো। আমি ভুলেছি কি ভাবো না, সামনে যা দেখি জানি না সে কি আসল কি নকল শোনা। বন্ধ করো এসব। কে তোমাদের এতজন নাচ গান করতে বলেছে এখানে? তোমাদের জন্য ছেলে মেয়েরা নিচে পড়াশোনা করতে পারছে না। এটা ভদ্রলোকের বাড়ি না বার রেস্টুরেন্ট? আর জয়, ছি, মদ খেয়ে মাতলামি করছো? দুধ দিয়ে সব কালসাপ পুষেছে। লজ্জা করে না তোমার? যে বাড়িতে তুমি থাকো, যে বাড়িতে তুমি খাও, সে বাড়ির মান সম্মান এভাবে নষ্ট করছো? জয়, জয় শোনো, তুমি শুধু শুধু ওকে বকলে। আমি জয়কে বলেছিলাম মদ আনবার জন্য। মাসে 1000 টাকা করে না পেলে ওই অটো স্ট্যান্ড আমি তুলে দেব। তোদের ওই নতুন অটোওয়ালা তোদের বাঁচাতে পারবে না। আপনি স্ট্যান্ড তুলে দেবার কে? ওই জায়গাটা কি আপনার কেনা জায়গা? ওই তুই কে? পারমিশন না নিয়ে আমার চেম্বারে ঢুকে পড়লি কেন? আমি ওই অটোওয়ালা রতন, যাকে তুলে আনার জন্য আপনি পুলিশ পাঠিয়েছিলেন। ও, তুই সেই হারামি অটোওয়ালা? স্যার, আমি কিন্তু ভদ্রলোকের ছেলে। চুরি জোচ্চুরি তোলাবাজি না করে পেটের দায়ে অটো রিক্সা চালাই। আমার সঙ্গে খিস্তি দিয়ে কথা বললে আমিও কিন্তু খিস্তি দিয়ে কথা বলবো। আমরা এই গরিব মানুষগুলো রাত দিন খেটে যে টাকাটা রোজগার করি, ওই চেয়ারে বসে সেই টাকায় ভাগ বসাতে আপনার লজ্জা করে না? আপনি রাস্তায় ভিখারিদেরকে দেখেননি কিরম করুণ চোখে ভিক্ষে চায়? আপনিও আজ থেকে করুণ চোখে ভিক্ষে চাইবেন। গলা চড়িয়ে ভিক্ষে চাইলে কেউ কি ভিক্ষে দেয়? মুখ সামলে কথা বল, নইলে ঘাড় ধরে লকাপে ঢুকিয়ে দেবো। এমন কোন মায়ের লাল জন্মায়নি যে আমার এই ঘাড় ধরতে পারে। এবারে বলুন যে কেন আমাকে লকআপে ঢোকাতে চাইছেন? যদি মনে করি যে আমি সত্যি কোনো অন্যায় করেছি, তাহলে আমি নিজেই লকআপে ঢুকে যাব। এখন আমাকে লকআপে ঢোকালে কাল বেলা 12টার সময় আপনাকে আমায় কোর্টে হাজির করতে হবে। আর কোর্টে কাঠগোড়ায় দাঁড়িয়ে আমি চিৎকার করে বলবো, ধর্মাবতার, এই শোরের বাচ্চা পুলিশ অফিসার আমার কাছে ঘুষ চেয়েছিল, আর আমি ঘুষ দিইনি বলে আমাকে লকআপে পুরে দিয়েছে। তোর সাহস তো কম নয়, তুই এই থানার মধ্যে দাঁড়িয়ে আমাকে শোরের বাচ্চা বলছিস? হ্যাঁ, থানায় দাঁড়িয়ে কোথায় বলছি? শুয়োরের বাচ্চা বলবো তো কোর্টে দাঁড়িয়ে, যেখানে আরো অনেক লোক শুনতে পাবে। থানায় দাঁড়িয়ে আমি তো ভদ্রভাবে কথা বলছি। আপনি তো আমাকে হারামির বাচ্চা বললেন। আপনি গুরুজন, আপনি যা শেখাবেন ছোট ভাইরা তো তাই শিখবে। আপনি আমাকে আরেকবার হারামি বলুন, আমিও আপনাকে হারামি বলবো এই সবার সামনে দাঁড়িয়ে। এবার বলুন স্যার, কাল কোর্টে যাওয়ার জন্য লকআপে ঢুকবো, না 2-4 টাকা ধান্দা করার জন্য অটো নিয়ে রাস্তায় নামবো? ঠিক আছে, আমিও দেখব কাল থেকে তুই ওই অটো স্ট্যান্ডে কি করে অটো রাখিস। কাল অটো স্ট্যান্ডে আমার অটোটা রাখবো, ক্ষমতা থাকলে তুলে দেবেন। তোরা এতজন মিলে একটা ছেলেকে কিছু করতে পারলি না? কি করব বলুন? ও শালা একাই 100। যেমন তার সাহস, তেমন তার গায়ের জোর। তোরা থানায় গিয়ে বড়বাবুকে সব বলতে পারতিস। কি আর বলবো, ও
ও তো শালা নিজে থানায় ঢুকে বড় বাবুকে সব অটোওয়ালাদের সামনে হারামি সুরে বাচ্চা যা তা বলে গেল। ছেলেটি কোথায় থাকে জানিস? আপনার দলের ওই নন্দবাবু আছেন না, ওই নন্দবাবুর পাশের বাড়িতে। আগে রিক্সা চালাতো, এখন রিক্সা বেচে দিয়ে অটো কিনেছে। ঠিক আছে, তোরা যা, আমি দেখি কি করা যায়। দাদা, অমন একটা ছেলে আমাদের দলে থাকলে খুব ভালো হয়। ভালো করে ট্রেনিং দিয়ে এই ছেলেটাকে বুদ্ধ খোল, তারপর ছাপা ভোট এসব কাজে লাগানো যায়। মনে করো ওকে আমি পেয়ে গেছি। অটো চালায় মানে টাকার জোর তেমন নেই, টাকা দিয়ে ওকে হাত করতে হবে। মানুষ যখন নামি হয়ে যায় তখন যার জন্য সে নামি হলো সেটা ভুলে গেলে চরম অন্যায় করা হয়, পাপ করা হয়। আমি যে কোনোদিনও গায়িকা হব এ আমি স্বপ্নেও ভাবিনি। আমাকে গায়িকা করার জন্য যে মানুষটা সারা জীবন নিজেকে উৎসর্গ করেছে, 3 রাত মাথার ঘাম পায়ে ফেলেছে, মিউজিক ডিরেক্টরদের দরজায় দরজায় ঘুরেছে, তাদের বাড়ির বাজার বয়েছে, নিজে সমস্ত অসম্মান পেয়েছে, আমাকে সম্মানের জায়গায় বসানোর জন্য যার উৎসাহ আর উদ্দীপনায় আমি আজ আপনাদের সকলের সামনে এই বিশাল সম্মান পেতে চলেছি, সেই মানুষটা কে আপনারা জানতে চাইবেন না? হ্যাঁ, এক সময় সে চোর ছিল। আমি তাকে বাল্মীকির গল্প শুনিয়েছিলাম, রামায়ণ পড়তে দিয়েছিলাম। সে হয়তো বাল্মীকি হতে পারেনি, কিন্তু আজকে সে আমার কাছে রামচন্দ্র হয়েছে। আজ আমাকে আকাশের তারা করে দিয়ে সে দাঁড়িয়ে আছে অনেক নিচে আড়ালে, যাতে তারার আলো তার গায়ে একটুও না লাগে। আজকে আমার কাছে সবাই আছে, নেই শুধু সেই বন্ধু। এত কিছু পাওয়ার পরেও আমার মনে যে শূন্যতা আছে সেটা সেই বন্ধুত্বটা। আমার এই সম্মান পাওয়ার পেছনে যার অবদান সব থেকে বেশি, তার হাত থেকে পুরস্কার না পেলে এর কোনো মূল্যই নেই আমার কাছে। কে কে সেই লোক? থেকে পুরস্কার নিতে পারি? নিশ্চয়ই পারেন, কিন্তু কোথায় তিনি? জয়, জয়, তুমি শুনতে পাচ্ছ? জয়, তুমি যদি এখানে কোথাও থাকো প্লিজ এসো। জয়, আমি তোমার হাত থেকে পুরস্কার নিতে চাই। আমার সবচেয়ে বড় বন্ধুটিকে আমি সবার সামনে স্বীকৃতি দিতে চাই। প্লিজ তুমি স্টেজে এসো জয়, প্লিজ। আমার বিশ্বাস তুমি আজকে এখানে আছো। প্লিজ জয়, তুমি স্টেজে এসো। আমি তোমার হাত থেকে পুরস্কার নেওয়ার জন্য অপেক্ষা করছি। এসো জয়, মঞ্চে চলে এসো। জয়, যা যা, দেরি করিস না। অঞ্জলি তোকে ডাকছে, যা যা। কারেক্ট। কি হলো, দাঁড়িয়ে আছো কেন? এখন তো আমার কোনো কাজ নেই, তাই ঘন্টা 2 ছুটি চাইছিলাম। কে বললে তোমার কাজ নেই? কাজ আছে কি নেই তুমি ঠিক করবে না আমরা ঠিক করব? বলুন কি কাজ আছে। এগিয়ে এসো, দেখি হাত পাতো। এই নাও, এটা গুনে দেখো এর মধ্যে কতগুলো দানা আছে। গোনা শেষ হলে তবে ছুটি।
কি হলো? আগে গোনা হয়ে গেছে, এর মধ্যে 2,57,991টা দানা আছে। নিন, গুনে মিলিয়ে নিন। বোকার মতন পাতলে জাল, ভাগ্যে পড়ে উল্টো চাল। যাক গে, ছাড়ো, চলো যাওয়া যাক। রেডি আপনি? তাই ভাবি এই সময় বিড়ালের রাস্তা কাটলো কি করে? মাঝে মাঝে বেড়ালকেও অসময় রাস্তা কাটতে হয়, তার উপর অনেক দায়িত্ব দেওয়া আছে। তো বেশি দায়িত্ব নেবেন না। আর বেড়ালের গায়ে চকরা বকরা দাগ থাকলেই বেড়াল কখনো বাঘ হয় না, বেঘরে মারা পড়বেন। বেড়ালের আঁচড় তো একবার খেয়েছেন, এর মধ্যেই দাগটা মিলিয়ে গেল। কি ব্যাপার, গাড়িটা আটকালেন কেন? সরে যান সামনে থেকে, স্যারকে অনেক দূর যেতে হবে। আমার কাছে ইনফরমেশন আছে যে উনি গাড়ি করে ড্রাগস আর কোল্ড বিস্কিট নিয়ে যাচ্ছেন, তাই ওনার গাড়ির তল্লাশি না করে আমি ওনার গাড়ি যেতে দিতে পারবো না। এই, আর একটা উল্টো পাল্টা কথা বলে জুতিও মুখ লম্বা করে দেবো তোমার। কি ব্যাপার? গাড়ির চাবিটা দিতে বলুন, আপনার গাড়ির তল্লাশি নেব। নিজের পজিশনটা ভুলে যেও না, আর আমারটা। তোমার মতন মামুলি পুলিশ অফিসারকে আমি আমার জুতোর তলায় ফেলে টিপে মারতে পারি। ভুলেও এই কাঁচা কাজটা করবেন না, কারণ নেতাদের চাকরিটা কাঁচা আর পুলিশেরটা পাকা। একবার পা দুটো ধরে উল্টে দিলে এই জুতো পরা পা দুটো ওপরে আর মাথাটা নিচ্ছে, একেবারে পাদুর ঝোলা হয়ে যাবেন। তুমি আমাকে পাবলিক দেখছে, বাড়াবাড়ি করবেন না, নইলে মাঝ রাস্তাতেই পাদুর ঝোলা হয়ে যাবেন। চাবিটা দিন। দেখুন, দেখুন আপনাদের এই মহান নেতাকে, সেজে গুজে উনি যাচ্ছেন জনসভায় ভাষণ দিতে, সাধারণ মানুষকে কোটি কোটি টাকার প্রতিশ্রুতি দিচ্ছে, আর এদিকে টাকা, সোনা, ড্রাগস বিদেশে পাচার করছেন। বছরের পর বছর এরা আপনাদের সর্বনাশ করে যাচ্ছে, আর বছরের পর বছর আপনারা রোদ্দুরে দাঁড়িয়ে ভোট দিয়ে এদেরকে জিতিয়ে যাচ্ছেন। আপনাদেরকে বাঁচিয়ে রাখার জন্য দু মুঠো ভাত আপনাদের মুখে তুলে দিতে পারুক আর না পারুক, আপনাদের মারার জন্য ড্রাগস আমদানি করতে পারে। তুমি এখানে ধরেছো, আর আমি সারা রাস্তা খুঁজে বেড়াচ্ছি। হ্যাঁ, সিবিআই অফিসার, গোল্ড আর ড্রাগ পাচার অপরাধে আমরা আপনাকে গ্রেপ্তার করলাম। চলুন চলুন। কবিতা রান্না করছে, আর সেই রান্না খেয়ে তোমরা সবাই খুশি হয়েছে। এই কথা শুনতে তোমাকে আমি ডাকিনি আকাশ, আমি তোমাকে ডেকেছি কবিতাকে যাতে রান্না করতে না হয় সেজন্য, কবিতাকে যাতে ঘরের কাজ করতে না হয় সেজন্য।
তোমাদের ঘরে যাতে 2-4 জন কাজের লোক থাকে সেজন্য, রান্নার জন্য আলাদা বাবুর্চি থাকে সেই জন্য। আমি ঠিক বুঝতে পারলাম না। দেখো আকাশ, যতদিন তুমি বিয়ে করনি তুমি দাদার সংসারে ছিলে ঠিকই ছিল। এখন তুমি বিয়ে করেছো, তোমার সংসার হওয়া দরকার, তোমার নিজের সংসার, শুধু তোমার আর কবিতার। সেটা কি করে সম্ভব? আমি ব্যবস্থা করে দেবো, বাড়ি করে দেবো, তোমাদের ফ্যাক্টরি বানিয়ে দেবো। না না, ব্যবস্থা করার কথা বলছি না, কিন্তু দাদাকে ছেড়ে ভাইকে ছেড়ে আলাদা, সেটা কি করে সম্ভব? কেন সম্ভব নয়? নিজের সুখের কথা, ভবিষ্যতের কথা যদি চিন্তা করো তাহলেই সম্ভব। নিজের মতো করে আলাদা করে সংসার করা, নিজের মতো স্বাধীনভাবে থাকা, এর আনন্দই আলাদা। আপনি গুরুজন, আপনাকে আমার কিছুই বলার নেই, তবে এইটুকু বলতে পারি যে আমার সুখের অভাব নেই, আনন্দের অভাব নেই। আমার দরিদ্র দাদা দিন রাত অনেক পরিশ্রম করেছেন, নিজে অনেক কষ্ট সহ্য করেছেন, কিন্তু আমাদের কোনো কষ্ট পেতে দেননি। বাবা মা মরা 3-3টে ভাইকে বাবার চেয়েও বেশি স্নেহ মমতা দিয়ে মানুষ করে তুলেছেন। কি করেছে তা তো দেখতেই পাচ্ছি। অন্য 2 ভাইকে তবু তো লেখাপড়া শিখেছে, তোমাকে তো তাও শেখাই। শেখাইনি না, আমি নিজে লেখাপড়া শিখতে চাইনি। 3-3টে ভাইকে লেখাপড়া করাতে যে দাদার কত কষ্ট হতো তা আমি নিজের চোখে দেখেছি। আর সেই কষ্ট কমাতে আমি স্কুলের পরীক্ষায় বছরের পর বছর ফেল করেছি, যাতে স্কুল থেকে আমাকে তাড়িয়ে দেয়। দাদার ধারণা হয় লেখাপড়া আমার দ্বারা হবে না। তোমার অন্য ভাইরা তোমার মতো বোকামি করেনি, তারা তাদের ভবিষ্যৎ ঠিকই করে নিয়েছে। এরপর দেখবে চাকরি করে বিয়ে করে তারা। না না না, তা হবে না, কারণ একজন আরেকজনের প্রতি দায়িত্ব পালন করতে শিখেছি আমরা। স্বাধীনতার নাম করে দায়িত্বহীন না হয়ে মিলেমিশে এক পরিবারে থাকা যে কি সুবিধে সেটা আমরা জানি। আমরা ভাইরা কোনোদিনও সংসার ভেঙে আলাদা হব না, বরং এই সংসারটাকে সোনার সংসার গড়ে দাদা স্নেহের প্রতিদান দেব আমরা। আর এই আমাদের মধ্যে আপনার কবিতাও একজন। নমস্কার। চলো। আমাদের তো বাড়ি থেকে বেরোনোই মুশকিল হয়ে গেছে। নিরাপত্তা দেওয়ার জন্য কোনো পুলিশ পাওয়া যাচ্ছে না, ওরা সব স্ট্রাইক করে বসে আছে। বাবার যে আমি কোনোদিনও শুনিনি যে পুলিশ স্ট্রাইক করেছে। সেটাই তো সবচেয়ে বেশি লজ্জা, যেটা কোনোদিন শোনেননি সেটাই এ রাজ্যে ঘটতে চলেছে। রাজনৈতিক নেতাদের উপর পুলিশ বীতশ্রদ্ধ হয়ে স্ট্রাইক করেছে। দলের পান্ডাকে সাসপেন্ড করে দিন, তাহলেই দেখবেন সব সমস্যার সমাধান হয়ে যাবে। তাতে সমস্যা আরো বাড়বে। যেটুকু বাকি আছে সেটুকু স্ট্রাইক হয়ে যাবে। অরুণ রায়ের সঙ্গে কথা বলুন, স্ট্রাইক তুলে নেওয়ার জন্য যা যা করা দরকার সেটাই করবেন। আমরা রিকোয়েস্ট করে দেখছি স্যার, তবে মানবে কিনা জানি না। ওদের সম্মান বাঁচিয়ে যদি কাজ করেন তাহলে নিশ্চয়ই মানবে, আর অসম্মানজনক কিছু করতে গেলে বিপদ আরো বাড়বে। আপনার সঙ্গে আমি একটু আলাদা কথা বলতে চাই। সরি স্যার, আপনার যা বলার এখানেই বলতে হবে, সবার সামনে, কারণ আমি এদের থেকে একটু আলাদা নই। সিনিয়র অফিসারদের একটু সম্মান তো দেবেন নাকি? সেই সম্মানটা উনি এসে দাঁড়াবার সঙ্গে সঙ্গে দিয়েছি, তার চেয়ে বেশি আশা করবেন না। দেখুন, পুলিশ যদি এভাবে স্ট্রাইক করে বসে থাকে সেটা একটা খারাপ নজির হয়ে থাকবে। আইন শৃঙ্খলা বলে কিছু থাকবে না, রাজ্য অচল হয়ে যাবে। তাই রাজ্যকে সচল রাখার জন্য পুলিশদেরকে তাদের পুরনো দায়িত্ব পালন করে যেতে হবে। নেতা মন্ত্রী তাদের সামনে হাত কচলে দাঁড়াতে হবে। তাদের ক্রিমিনাল ভাইপোদের গায়ে হাত তোলা যাবে না, হাত দিলেই জুতোর বাড়ি খেতে হবে। এই কথাগুলো আপনি লিখে আমাদের প্রত্যেকটা থানায় পাঠিয়ে দিন। তারপর আমি ভেবে দেখবো যে আমি এই স্ট্রাইক তুলবো না ইউনিফর্মটা খুলে হেডকোয়ার্টার্সে জমা দিয়ে আসবো। আমি আপনাকে আগেই বলেছিলাম স্যার, ও কথা শোনার লোক নয়, সাসপেন্ড করে দিন, সব টাইট হয়ে যাবে। একটা নয়
কয়েক হাজার সাসপেনশন লেটার তৈরি করুন। তার কারণ অরুণ বাবু শুধু একা নয়, আমরা সকলেই ওনার সঙ্গে আছি। ওনাকে যদি সাসপেন্ড করেন তাহলে আমরা গণ ইস্তফা দেবো। পুলিশ ঐক্য, 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 পুলিশ ঐক্য। গালি ঠেলে দিল। চল চল, ক্ষমা চাও, ক্ষমা চাও ওনার কাছে। আমাকে ক্ষমা করে দেবেন। একটা কথা আমি সবাইকে মনে করিয়ে দিতে চাই, আইনের ঊর্ধ্বে কেউ নয়। সে নেতা হোক কি মন্ত্রী কি তার আত্মীয় স্বজন, দোষ করলে সবাইকে শাস্তি পেতে হবে। পুলিশকে তার কাজ করতে দিতে হবে। তার কারণ পুলিশ হচ্ছে আইনের রক্ষা কবচ। সেই রক্ষা কবচটাকে সবাইকে সম্মান করতে হবে। এটাই আমার শেষ কথা। দাঁড়ান মিডিয়ার ভাই বোনেরা, উনি আপনাদেরকে যে কারণে এখানে ডেকেছিলেন সেই কাজটা হয়ে গেছে, এখন আপনারা যেতে পারেন। দাঁড়ান, এখন একটু বাকি আছে। আপনি আগেই মিডিয়ার সামনে বলুন যে পুলিশ তার স্ট্রাইক তুলে নিচ্ছে। তার আগে একটু বাকি আছে। শান্তিলাল বাবু একটু এগিয়ে আসুন। ইয়েস স্যার। আপনার পায়ের থেকে জুতোটা খুলুন। স্যার খুলুন বলছে। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। কি করতে চাইছেন আপনি? মিডিয়ার সামনে একটু আগে আপনি যা বললেন আমি সেটা কনফার্ম করতে চাইছি। উনি আপনাকে ঠিক যেভাবে জুতো মেরেছিলেন আপনি ঠিক সেইভাবে জুতোর বাড়ি মারুন ওনাকে। শান্তিলাল বাবু, আমি আপনাকে যেটা বলছি সেটা করুন। অরুণের প্রত্যেকটা কাজে ওদের সাপোর্ট আছে। তাহলে আর কি, তুই বসে বসে আঙুল চোষ আর ওই শালা এসে একের পর এক আমাদের খালাস করে দিয়ে যাবে। ওইখানে দাঁড়িয়ে থাক, একদম চৌকাট বেরোবি না। এত বড় সাহস হলো কি করে স্কাউন্ডার? আমার হাতটার পাওয়ার কতখানি সেটা আপনার খুব ভালো করে জানা আছে। এখন তার উপরে আমাকে স্বরাষ্ট্রমন্ত্রীর স্পেশাল পাওয়ার দেওয়া আছে। এখানে কেন এসছো? আপনার আদরের ছোট ভাইটিকে আদর করে ধরে নিয়ে যেতে এসেছি। ওই সালা মরার পলক গজিয়েছে না, এখানেই খালাস করে দেবো। কি করেছো? যেসব বেআইনি অস্ত্রগুলো ধরা পড়েছিল সেগুলো আমদানি করেছিল আপনার এই ছোট ভাই। এই, তোর কাছে কোনো প্রমাণ আছে? প্রমাণ ছাড়া আপনার চৌকাটে লাথি মারি? শান্তিলাল বাবু। ইয়েস স্যার। বর্দা আর মেজদাকে শুনে দাও তো বাবলু ভাই, ছোটদার কেসটা কি? মাস 6 আগে ছোটদা আমাকে রাত্রিবেলা বাড়ি থেকে তুলে নর্থ বেঙ্গলে নিয়ে যায়। সেখান থেকে সবজির ট্রাকে করে অস্ত্রগুলো তুলে নিয়ে এসে আমাকে লুকিয়ে রাখতে বলে। সেগুলোই আপনি পেয়েছিলেন স্যার। আর্মস অ্যাক্টে আপনার ভাইকে আমি গ্রেফতার করলাম। কি করছেন স্যার? বাচ্চা অফিসার, গলা টিপলে দুধ বেরিয়ে যাবে, কেস খেয়ে যাবেন আপনি। কারণ ও এখন চার্জে আছে আর আপনি ডিসচার্জ।
যাও অরুণ, ওকে দিয়ে যাও, যাও যাও।